হুমকি দিয়েও ইসরায়েলে হামলা না চালানোয় ইরানের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। পাল্টা আঘাতের শঙ্কায় তেহরান, দাবি গণমাধ্যমে। ফিলিপিন্সের সমুদ্র সীমা নিয়ে দ্বন্দ্ব চরমে। বেআইনিভাবে জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ ম্যানিলার বিরুদ্ধে। ধৈর্যের সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গোলিয়া আইসিসির সদস্য দেশ হওয়ায় দেশটিতে তিনি গ্রেফতার হতে পারেন কি না এমন প্রশ্ন উঠছে। তবে ক্রেমলিন বলছে এই নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয়। এরই মধ্যে মঙ্গোলিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। নেদারল্যান্ডসের হেগে আইসিসি সদর দফতরে কৌশলীদের কাছে পুতিনকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে কিয়েভের পক্ষ থেকে। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে গেলেও ইসরায়েলে হামলা চালায়নি ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইরানি প্রশাসনকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদেরা। এছাড়া ইসরায়েলে হামলা চালালে ইরান বিরোধী ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথ সুগম হবে এমনটাও ভাবছেন তেহরান। তবে হামলার প্রতিশ্রুতি নিয়ে ইরান পিছু হটবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এই নিশ্চুপ থাকার পেছনের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। বলা হচ্ছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ইরানের শীর্ষ রাজনীতিবিদেরা। এ বিষয়ে পেজেশকিয়ান প্রশাসনকে বারবার সতর্ক করছে তারা। ইসরায়েলি জবাব কতটা তীব্র হতে পারে তা নিয়েও চিন্তিত ইরান। হামলা সামলাতে ব্যর্থতার ভয়, মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে তেহরানকে। গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনাকেও বাধাগ্রস্ত করতে চাচ্ছে না ইরান। তেহরানের কোনো পদক্ষেপ যুদ্ধ বন্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে এমন কথা বলার সুযোগ পশ্চিমাদের দিতে রাজি না পেজিকশিয়ান প্রশাসন। এছাড়া ইসরায়েলে হামলা চালালে ইরান বিরোধী ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পথ সুগম হবে এটাও মনে করছে তেহরান। ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা ইরানের ওপর বেশি আগ্রাসী মনোভাব পোষণ করে বলে মনে করে তারা। চীনের নানশা দ্বীপে চলমান তদন্তে বাধা সৃষ্টি করছে ফিলিপিন্স। শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে এমন তথ্য প্রকাশ করে চীন। দেশ দুটির মধ্যে সমুদ্র সীমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এর মধ্যেই বেআইনিভাবে চীনের সমুদ্র সীমায় প্রবেশ করে নিজেদের নৌযান নোঙর করেছে ফিলিপিন্স। এতে দ্বীপটির শাওবিন জাওয়েলের প্রবাল দ্বীপটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানায় চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপিন্স ও চীনের দ্বন্দ্ব বহু পুরানো, তবে সাম্প্রতিককালে সেই মাত্রা চরম আকার ধারণ করেছে। হঠাৎ করে বিতর্কিত জলসীমায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। দুই দেশের জাহাজের সঙ্গে ধাক্কা পাল্টা ধাক্কার পাশাপাশি জল কামান ব্যবহারের চিত্রও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মাঝে যুক্তরাষ্ট্র এ নিয়ে চীনকে সতর্ক করে। এর মধ্যে ফিলিপিন্সের বিরুদ্ধে এবার বড় ধরনের অভিযোগ তুলল পরাশক্তি বেইজিং। ধৈর্যের সীমা অতিক্রম না করতে ফিলিপিন্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। তবুও চীনের জলসীমায় নিজেদের নৌযান নিয়ে অনুপ্রবেশ বন্ধ করছে না ফিলিপিন্স। বেআইনিভাবে প্রবেশ করেছে চীনের নানশা দ্বীপেও। প্রবাল দ্বীপটি পর্যবেক্ষণের জন্য নিয়োজিত তদন্ত কমিটি জানায়, দ্বীপটির কাছে বেআইনিভাবে নোঙর করে ফিলিপিন্স কোস্টগার্ডের একটি নৌযান। এমনকি প্রতিদিন 2টি ছোট নৌকা নিয়ে দ্বীপ পর্যবেক্ষণের নামে তদন্তের কাজে বাধাও সৃষ্টি করে তারা। মে মাসের 7 থেকে 19 তারিখ পর্যন্ত নানাভাবে কাজে বাধা সৃষ্টি করে ফিলিপিন্স বলেও জানান তারা। এদিকে বারবার নৌযানের যাওয়া আসায় ঢেউ ও স্রোতের উপর প্রভাব পড়ায় আশপাশের প্রবাল প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উঠে এসেছে তদন্তের বিবৃতিতে। বিশেষ করে ফিলিপিন্স উপকূলরক্ষীদের মোতায়েন করা স্পিড বোটের জন্য মারাত্মক ক্ষতির মুখোমুখি হচ্ছে দ্বীপটি। তদন্ত কমিটির অভিযোগ, জাহাজটির নোঙর করা এলাকায় ময়লাও ভাসতে দেখা গেছে। এই দ্বীপটিতে প্রবেশের মাধ্যমে চীনের সার্বভৌমত্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অংশীদারদের অধিকার বিষয়ক চুক্তিও লঙ্ঘন করছে ফিলিপিন্স, এমন অভিযোগ বেইজিংয়ের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মালয়েশিয়ায় চলতি বছর সাঁড়াশি অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 29,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অবৈধদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 900-র বেশি নিয়োগকর্তা।
আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের আরও একটি রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির বিভিন্ন রাজ্যে 11,903টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 1 লাখের বেশি অভিবাসীকে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি সহ আটক করা হয় 29,030 জনকে। অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় 900 জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়। দেশটিতে বৈধকরণ প্রকল্প আরটিকে 2.0 নামের প্রোগ্রামটি 30 জুন শেষ হলেও কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করলেও কপালে জুটেনি কাঙ্ক্ষিত ভিসা। এই অবস্থায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। আমরা এই দেশের সরকার আমাদের সুযোগ দিছিল, আমরা কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, বাট আমাদের ভিসা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। নিবন্ধন করছি, এখনো আমাদের কোনো ভিসা দিচ্ছে না। তা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিদের কাছে অনুরোধ, এই ব্যাপারে এই দেশের সরকারের সাথে আবার একটা পদক্ষেপ নেয়। দেশটিতে বর্তমানে নির্মাণ, পরিষেবা এবং কৃষিখাত সহ বিভিন্ন খাতে প্রায় 24 লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশ থেকে পর্যটক কমে যাওয়ায় কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা নিউ মার্কেট এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় 48% হারে বেড়েছিল পদ্মা পাড়ের মানুষের ভারতে আসার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এছাড়া বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে, সেই বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা। এখন তো বিক্রি বাট্টা কমে গেছে, যেহেতু কাস্টমার নেই, তো যাত্রী না এলে কোথা থেকে হবে? সম্ভবত তো এফেক্ট আসবেই। শুধু রেল কেন, এখানে হোটেল ব্যবসা, তারপর রেস্টুরেন্ট, যারা মানি চেঞ্জার আছে, প্রত্যেকেই এফেক্টেড। ব্যবসা করা তো কঠিন, মানে অনেক কঠিন হয়ে গেছে। বর্তমান চালানোর মতো পরিস্থিতি নেই, মানে গাড়ি চালানোর মতো পরিস্থিতি নেই। তবু আমরা চালাচ্ছি, যেহেতু পুরনো ব্যবসা, পুরনোভাবে আমরা প্রথম থেকে সার্ভিস দিয়ে আসছি। যে ভিসা দিচ্ছে না, নতুন করে ভিসা দিচ্ছে না, যারা নাকি আগে পাসপোর্ট জমা রয়েছে তাদেরটা শুধু দিচ্ছে। তবে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন খুব প্রয়োজনে তাদের ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলেও দাবি করেন। আশা করি যে সামনে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এটাই দুই দেশের সবার মানুষের কাছে চাওয়া, আমরাও আসতে পারি, আপনারাও যেতে পারবেন। আমার আগেই ভিসা করা ছিল, মাস 4 আগে, মাস 5 আগে 6 মাসের ভিসা পেয়েছিলাম। তো ভিসা মেয়াদ প্রায় শেষের পথে ছিল, একটু বেড়াতে আসলাম। মাত্র কারণ হলো আমার চিকিৎসার জন্য, তাই অ্যাপোলোতে চিকিৎসা করিয়েছি। আর এটা ইতিমধ্যে অলরেডি ডক্টর দেখানো শেষ, টেস্ট রিপোর্ট দেখানো শেষ। বাংলাদেশে প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান 50 থেকে 55 জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ। ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটকের আশা বাড়লে এখানকার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, আবার কোনো কারণে বাংলাদেশের পর্যটকদের আশা কমে গেলে সরাসরি তার নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। এবার চলমান বাস্তবতায় অনেকটাই কমে গিয়েছে বাংলাদেশি পর্যটকদের আসার সংখ্যা, আর তাই নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার একটি বিস্তীর্ণ অংশের অর্থনীতির ওপর। কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই ভারত আলোচনা করবে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব পাবে বলে জানান তিনি। And it is natural that we will deal with the government of the day. But we also have to recognize that there are political changes, and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্বজয়, দুটি বিভাগে প্রথম হাফেজ মোয়াজ মাহমুদ ও আনাস বিন আতিকের। শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকদের উচ্ছ্বাস। দেখছেন আন্তর্জাতিক সময়। এশিয়ার উন্নত দেশ জাপানে চলতি বছরে জুন পর্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছে 40,000-এর বেশি মানুষ। এর মধ্যে 4,000 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 মাসেরও পর। কিছু মরদেহের সন্ধান পেতে পেরিয়েছে বছরও। বিশ্লেষকদের মতে দেশটিতে বিয়ে না করা মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে, যে কারণে শেষ বয়সে তাদের দেখার মতো আর কেউ না থাকায় বাড়ছে একাকিত্বে মৃত্যুর সংখ্যা। বাড়ির ভেতর মরে পড়ে আছেন, তবে কেউ জানেনও না। পচা গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল কেউ মারা গেছেন। এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা। জাপানের পুলিশ জানায়, শুধুমাত্র এবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 40,000 মানুষ একাকিত্বে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 4,000 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পর, আর 130 জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর 1 বছরেরও বেশি সময় পর। চলতি বছরের প্রথম 6 মাসে বাড়িতে একা থাকা 37,227 জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতরে পাওয়া গেছে। এর মধ্যে 70% বয়সী 65 বছর বা তারও বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে জাপানের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। দেশটির জাতীয় জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এবছরের শুরুতে এক প্রতিবেদনে জানায়, 2050 সালে একা একা বাড়িতে থাকা মানুষের সংখ্যা 1 কোটি পার হয়ে যেতে পারে। মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষই বিয়ে করেন না, যে কারণে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না বলে মত বিশ্লেষকদের। অন্তরাসীন, সময় সংবাদ। আফগানিস্তানে তরুণদের জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দেশটির পূর্ণ প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় এই খেলা নিষিদ্ধের আদেশ পাশ করেছে। তাদের দাবি, ইসলামী শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক এই খেলা বিভিন্ন দিক। মিক্সড মার্শাল আর্ট খেলায় মৃত্যু ঝুঁকি রয়েছে বলেও দাবি তাদের। 2021 সালে আশরাফ ঘানিকে হটিয়ে 20 বছর পর আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় আসার পরই একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আলোচনায় তালেবান সরকার। নিষেধাজ্ঞা দিয়েছে নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপরও। এমনকি সম্প্রতি তারা নারীদের বিরুদ্ধে নতুন আইন করেছে। এই আইন অনুযায়ী ঘরের বাইরে যেন নারীর কণ্ঠ শোনা না যায়। বাইরে গেলেই আড়ালে রাখতে হবে কণ্ঠ, মুখ ও শরীর। এর বিরুদ্ধে বহির্বিশ্বের পাশাপাশি গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন আফগানিস্তানেরই এক নারী। নীরব থাকবেন না বলে জানিয়েছেন 23 বছর বয়সী ওই নারী। একই ধারাবাহিকতায় এবার দেশটির তরুণদের কাছে জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্টের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। পূর্ণ প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় খেলাটি নিষিদ্ধ করার আদেশ পাশ করে। তাদের দাবি, মিক্সড মার্শাল আর্টের বিভিন্ন দিক ইসলামী শরিয়াহ আইনের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়াও খেলাটিকে অতিমাত্রায় হিংস্র ও এতে মৃত্যু ঝুঁকি রয়েছে বলে দাবি করা হয়। যথেষ্ট তদন্ত ও বিচার বিবেচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও এই খেলায় জড়িত খেলোয়াড়দেরকে অন্য খেলায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত 2 দশকে মিক্সড মার্শাল আর্ট জনপ্রিয় হয়ে উঠেছিল দেশটির তরুণদের কাছে। আফগানিস্তানে 2008 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল মিক্সড মার্শাল ফেডারেশন। 2015 সালে অনুষ্ঠিত হয়েছিল প্রাইভেট মিক্সড মার্শাল টুর্নামেন্ট। জনপ্রিয় এই খেলার ওপরে নিষেধাজ্ঞা দেয়ায় বহির্বিশ্বে নতুনভাবে সমালোচিত হচ্ছে তালেবান সরকার। কাকুলি আখতার, সময় সংবাদ।
দীর্ঘ 12 বছর পর সিরিয়ার আলেপ্পো শহরের একটি ঐতিহাসিক বাজার পুনরুদ্ধার করা হয়েছে। 2012 সালে সরকারি বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়। সে সময় দোকানগুলো ধ্বংস ও পুড়িয়ে দেওয়া হয়েছিল। নতুন করে বাজার চালু হয় খুশি ব্যবসায়ীরা। দোকানে সাজানো নানা রং বেরঙের ঐতিহ্যবাহী কার্পেট, সারি সারিভাবে রাখা আছে ব্যাগ, যেগুলো গুছিয়ে রাখছেন কর্ণধার। সিরিয়ার আলেপ্পো শহরের পুরনো একটি বাজার নতুন করে চালু হয়েছে। দীর্ঘ 12 বছর পর ঐতিহাসিক দোকানগুলো পুনরুদ্ধার করা হয়েছে। দোকানে পুরনো দিনের ঐতিহ্যবাহী পিতলের তৈজসপত্রের পাশাপাশি আরও আছে জামা কাপড় ও পাট দিয়ে তৈরি ঘর সাজানোর জিনিসপত্র। নতুন করে দোকানগুলো ফিরে পেয়ে আনন্দিত ব্যবসায়ীরা। স্থানীয়রাও ঘুরে ঘুরে দেখছেন বাজারটি। আলেপ্পো মুক্ত হওয়ার পর প্রথম দিনই আমি এখানে এসেছি। ফিরে এসে দোকান ঠিকঠাক পাবো বলে আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে যুদ্ধের কারণে আমাদের অর্থগুলো আলমারিতে রেখেছিলাম, যেগুলো চুরি হয়েছে। পুরো দোকানটি পুড়ে গিয়েছিল। আমি বাজারে হাঁটছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি আশা করি আগামী দিনগুলো আরো ভালো হবে। পুরানো আলেপ্পো ফিরে এসেছে। আমরা 12-13 বছর পেছনে চলে গেছি। 2018 সালে আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ সিরীয় সরকারের কাছে ফিরে আসলেও দোকানের মালিকদের পুনরায় দোকানগুলো খোলার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেই সঙ্গে দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি দেখা দিয়েছিল। সে কারণে দোকান মালিকরা তাদের সব সঞ্চয় হারিয়েছিলেন। এমনকি অনেক ব্যবসায়ীকে তাদের পেশা পরিবর্তন করতে হয়েছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন দেশটির আলোচিত ব্যবসায়ী গৌতম আদানি। গত 1 বছরে এই শীর্ষ ধনীর সম্পদ 95% বেড়ে মোট সম্পদ 11,60,000 কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিনয় জগতের ধনীদের তালিকা শীর্ষে বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তার সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 7,300 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার প্রতিষ্ঠান রেড চিলিজ ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে হওয়া আয় শাহরুখকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। 2024 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে শীর্ষস্থানে উঠে এসেছেন গৌতম আদানি ও তার পরিবার। মোট সম্পদের পরিমাণ 11,60,000 কোটি রুপি, যা মুকেশ আম্বানিকে ছড়িয়ে গেছে। 2020 সালে তালিকার 4র্থ স্থানে থাকা আদানি গত 1 বছরে 95% সম্পদ বৃদ্ধি করেছেন। হিডেনবার্গ রিপোর্টের পর তার সম্পদের এই ঊর্ধ্বগতি উল্লেখযোগ্য। একজন স্বনির্মিত উদ্যোক্তা হিসাবে আদানি গত 5 বছরে শীর্ষ 10 ধনী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি করেছেন। এদিকে শাহরুখ খানও হুরুন ইন্ডিয়ার রিচ লিস্টে অবস্থান নিয়েছেন। তালিকা অনুযায়ী তার সম্পদের পরিমাণ প্রায় 7,300 কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ মালিকানায় রয়েছেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর দল কলকাতা নাইট রাইডার্সের যৌথভাবে মালিকানা রয়েছে শাহরুখ খানের। এসব প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ আয়ের কারণেই দ্রুত বেড়ে গেছে সম্পদের পরিমাণ। এছাড়া গত বছর তার 3টি ধারাবাহিক ব্লকবাস্টার চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যা তার আয় বাড়ানোর অন্যতম উৎস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে তরুণদের মধ্যে। বিশেষ করে জেনারেশন জি এর মধ্যে এর ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্সের একটি জরিপে তথ্য উঠে এসেছে। দি 2024 AI প্রেনিওর ইফেক্ট নামের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি AI ব্যবহার করেন দক্ষিণ কোরিয়ার তরুণরা। দেশটির 80% তরুণ সহযোগী ও নির্ভরযোগ্য টুল হিসেবে AI ব্যবহার করছেন। তালিকায় আছেন জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের তরুণরা। জরিপে 5 দেশের 5,048 তরুণ অংশ নেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ছিলেন 1,021 জন। মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে 2 গ্রুপে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। হাফেজ আনাস বিন আতিক 30 পারা গ্রুপে এবং হাফেজ মুয়াজ মাহমুদ 15 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।
الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات। সুরেলা কণ্ঠে এক মনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মুয়াজ মাহমুদ। সদ্যই বিশ্বজয় করে দেশে ফিরেছেন তিনি। এই যাত্রায় পরাজিত করেছেন 123টি দেশের 174 জন কোরআনের হাফেজকে। তবে একা নন, সঙ্গে ছিলেন আরেক সহচর হাফেজ আনাস বিন আতিক। মক্কায় হেরেম শরীফে 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামের কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। আর তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মারকাজু তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক। এর থেকে তো আর খুশির কিছু হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে শুকর আদায় করেছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে এতটুকুই বলতে চাই যে আমাদের কোরআন, হেফজুল কোরআনের মাধ্যমে যে সারা বিশ্বে এত বাংলাদেশের সুনাম বয়ে আসছে, আপনারা দোয়া করবেন যেন এই ধারাটা জারি থাকে। নিজের হাতে গড়া শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বসিত মুয়াজের শিক্ষকও। আমি মনে করি এই কৃতিত্ব, এই অর্জন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অর্জন এবং আরও ব্যাপক করে বলবো সারা পৃথিবীর তাওহীদি জনতার অর্জন এটা। পুরস্কার হিসেবে হাফেজ মুয়াজ মাহমুদ পেয়েছেন সম্মাননা ক্রেস্ট ও নগদ 50 লাখ টাকা, আর হাফেজ আনাস পেয়েছেন প্রায় 65 লাখ টাকা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে আগস্ট মাস জুড়ে চলে গ্রীষ্মের ছুটি। এই সময় শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ কারখানা বন্ধ থাকে, তাই জুমার দিনে প্রতিটি মসজিদ হাজার হাজার প্রবাসী মুসল্লির ভিড়ে মুখর হয়ে ওঠে। শুক্রবার জুমার নামাজ শেষে দেশের বর্ণাঢ্যদের জন্য দোয়া করা হয়, সেই সঙ্গে সহযোগিতার জন্য তৈরি করা হয় সাহায্য ফান্ড। দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান ইমামরা। বিস্তারিত ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। আগস্ট মাস আসলেই ইতালি সহ ইউরোপে বন্ধ হয়ে যায় কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ সময় শুক্রবার জুম্মার নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইতালির মসজিদগুলো। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার ইতালির মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মসজিদগুলোতে মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে বন্যার্তদের জন্য গঠন করা হয় সাহায্য ফান্ড, যা দেশের বন্যার্তদের খাদ্য সাহায্যে এবং পরবর্তীতে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। আমাদের বাংলাদেশে যারা বন্যা দুর্গত চলতেছে সেই জন্য আমরা সমস্ত বন্যাতবাসীদের জন্য দোয়া করেছি এবং আমরা এখানে একটা বন্যাতবাসীদের ত্রাণের জন্য একটা সাহায্যের ফান্ড উঠিয়েছি এবং আমরা সাহায্য করতেছি। আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো আপনারাও রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের জন্য সাহায্য করুন। জুম্মার দিনে সবাই আমাদের বাংলাদেশের যারা বন্যার্ত যারা আছেন তাদের জন্য দোয়া করতে এবং তার সাথে সাথে আমরা সবাইকে আহ্বান জানাইছি যার তৌফিক অনুযায়ী যাতে আমরা সাহায্য কালেকশন করে এই বন্যা দুর্গত মানুষদের জন্য প্রেরণ করতে পারি। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস ইতালিতে। দেশটিতে 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। বাংলাদেশের অর্থনীতিতে ইতালির প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই জুম্মার নামাজের আলোচনা পর্বে বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান ইমাম। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত 1700 বছরের পুরনো চিত্রশিল্প সমৃদ্ধ সমাধি উন্মোচনের প্রস্তুতি চলছে। গ্রিক দেবী, পরী, শিশু ও গাছপালার রঙিন চিত্রকর্মে সুসজ্জিত এই সমাধি দুটি রোমান সাম্রাজ্যের। আগামী অক্টোবরে ইহুদিদের ছুটির দিন সাধারণ জনগণের প্রদর্শনের জন্য সুকটে স্থানটি উন্মোচন করা হবে। ছবিতে দেখা যাচ্ছে পুরানো দিনের গ্রিক কৃষির দেবী দিমিতারকে। সিলিংয়ের কিছু অংশ জুড়ে রয়েছে পানির পাত্র ধরে রাখা জলপরি। আরও দেখা যাচ্ছে শিশুরা আঙুর তুলছে। এছাড়াও রয়েছে গ্রিক পুরাণের নানা চরিত্র, প্রাণী ও গাছপালার ছবি। চমৎকার রঙিন এসব দেয়াল চিত্র রোমান সাম্রাজ্যের। শুধু তাই নয়, আছে কিছু পুরানো সমাধিও। প্রায়
প্রায় 1700 বছরের পুরানো শিল্পের এসব নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ ইসরায়েলে। কাজ চলছে এসব সমাধি ও চিত্রশিল্পের যথাযথ সংরক্ষণের। কাজ শেষ হলে উন্মুক্ত করা হবে জনসাধারণের পরিদর্শনের জন্য। অজানাকে জানার জন্য মানুষের চিরন্তন এ আগ্রহ মেটানোর জন্যই চলছে প্রস্তুতি। হাজার বছরেরও বেশি পুরানো এই সমাধিগুলোর একটিকে পাওয়া গিয়েছিল প্রায় 100 বছর আগে ভূমধ্যসাগরীয় উপকূলের পাশের শহর আশকেলনে। সমাধিটি ঢাকা ছিল বালি দিয়ে। এটি খনন করার পর 4টি কবর সহ বড় হলঘর পাওয়া যায়। হলের দেয়াল জুড়ে রয়েছে সেই আমলের চিত্রশিল্পের দারুণ নিদর্শন। দ্বিতীয় সমাধিটি কাছাকাছি আরেকটি স্থান থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। এটিও তখনকার সময়ের আদলে চমৎকার চিত্রশিল্পে সজ্জিত ছিল। আমরা রোমান যুগের অভিজাত একটি পরিবারের সজ্জিত একটি সমাধির ভেতর দাঁড়িয়ে আছি, যারা প্রায় 1800 বছর আগে রোমান শহরে বাস করত। সমাধিটির বিশেষ ব্যাপার হলো এটার শৈল্পিক মূল্য। অঞ্চলটির আর্দ্র আবহাওয়ার কারণে এই ধরনের দেয়ালচিত্র খুবই বিরল। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে, অপেক্ষাকৃত বদ্ধ অবকাঠামোর কারণে এত বছরেও টিকে আছে এইসব চিত্রশিল্প। তারা জানিয়েছে, সমাধি ও চিত্রশিল্পগুলো পরিষ্কার করা হয়েছে। আসছে অক্টোবরে ইহুদিদের ছুটির দিন সুকটে এই স্থানটি উন্মোচন করা হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। কবিতা, গান সহ নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল পর্তুগাল প্রবাসীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কবির 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা উৎসবের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন পর্তুগাল সাহিত্য সংসদ। নজরুল স্মরণ উৎসবকে কেন্দ্র করে রাজধানী লিসবনের একটি হোটেল বলরুমে পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিন আহমেদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।